উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করে কিম বললেন, গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না। শুল্ক আরোপে অটল ট্রাম্প, গ্রিনল্যান্ড রক্ষায় একজোট ইইউ। বিক্ষোভকারীদের ৩ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ ইরানের। জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার অফিস গুড়িয়ে দিল ইসরায়েল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করে কিম বললেন, গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে নিজ প্রশাসনের অযোগ্য কর্মকর্তাদের বরখাস্ত করার ঘটনা নতুন কিছু নয়। এবার উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে অর্পিত দায়িত্ব পালনে অযোগ্য আখ্যা দিয়ে কিম বলেন, গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না। মঙ্গলবার ২০ জানুয়ারি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA এ খবর জানায়। প্রতিবেদনে KCNA জানিয়েছে, রিয়ংসং মেশিন কমপ্লেক্স নামের একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে অনুষ্ঠানস্থলেই বরখাস্ত করেন। কিমের মতে, ইয়াং এমন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য নন। কিম তার বক্তব্যে দায়িত্বজ্ঞানহীন, রূঢ় ও অযোগ্য শীর্ষ কর্মকর্তাদের কড়া ভাষায় সমালোচনা করেন। কিম বলেন, বন্ধুবর মানে কমরেড, ভাইস প্রিমিয়ার মানে উপপ্রধানমন্ত্রী, বেশি দেরি হয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে আপনি নিজেই পদত্যাগ করুন। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্যতা নেই তার। কিম আরও বলেন, ব্যাপারটা খুব সহজ, ছাগল দিয়ে গরুর গাড়ি চালানো যায় না। এটা আমাদের সরকারি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ার ভুল। কিম প্রায়ই তার অলস কর্মকর্তাদের বকাঝকা করেন। মূলত তার হাত দিয়ে আসা অর্থনৈতিক নীতিমালা পালনে ব্যর্থ হলে কিমের রুদ্র রোষে পড়েন কর্মকর্তারা। তবে জনসম্মুখে তাদের সমালোচনা নজিরবিহীন বললেও খুব একটা ভুল হবে না। কিম বলেন, কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য মন্ত্রী ইয়াংয়ের ওপর ভরসা রাখতে পারেন না তিনি। পিয়ংইয়াংয়ের প্রকাশ করা ছবিতে দৃঢ়প্রতিজ্ঞ কিমকে বক্তব্য রাখতে দেখা গেছে। সে সময় কারখানার কর্মীরা সবুজ ইউনিফর্ম ও ধূসর টুপি পরে যোগ দেন। দক্ষিণের হামজিয়ং প্রদেশের একটি কারখানা সরেজমিনে পরিদর্শন করেন কিম। শুল্ক আরোপে অটল ট্রাম্প, গ্রিনল্যান্ড রক্ষায় একজোট ইইউ। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে তিনি ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি শতভাগ বাস্তবায়ন করবেন। তবে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশগুলো। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্কের হাতেই রয়েছে। সোমবার ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি। বরং তিনি জানান যে যুক্তরাজ্যসহ ন্যাটোর 7টি মিত্র দেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানিতে শুল্ক আরোপ করা হবে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড দখলে শক্তি ব্যবহার করবেন কিনা এমন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। তিনি জানান, আগামী 1 ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের সব পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হবে। 1 জুন থেকে সেই হার বেড়ে 25% হবে। ডেনমার্ক যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রি বিষয়ক চুক্তি না করা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, একই শুল্ক ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব দেশই 1949 সালে প্রতিষ্ঠিত প্রতিরক্ষামূলক জোট ন্যাটোর সদস্য। শুল্ক আরোপের এই হুমকি আসলেই বাস্তবায়ন করবেন কিনা জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, করব, শতভাগ। ট্রাম্পের ভাষায়, ইউরোপের উচিত গ্রিনল্যান্ড নয়, বরং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের দিকে বেশি মনোযোগ দেওয়া। ডেনমার্ক সতর্ক করে জানিয়েছে, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক মিলত্ব ন্যাটোর ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে ইউরোপের কয়েকটি দেশ প্রতীকীভাবে অল্প সংখ্যক সেনা গ্রিনল্যান্ডে পাঠিয়েছে। এরপরই ট্রাম্প ওই 8টি ন্যাটো সদস্য দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমোসেন বলেন, ইউরোপকে প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখাতে হবে যে শুল্ক আরোপের হুমকি কোনো সমাধানের রাস্তা নয়। স্কাই নিউজকে তিনি বলেন, কিছু সীমারেখা রয়েছে যা অতিক্রম করা যাবে না। হুমকি দিয়ে গ্রিনল্যান্ডের মালিক হওয়া সম্ভব নয়। এই পরিস্থিতি ঘোলা করতে আমার ইচ্ছা নেই। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানান, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে কাজ চালিয়ে যাবে ন্যাটো। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা
এই বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি জরুরি শীর্ষ বৈঠকে বসবেন। গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাব কিভাবে দেওয়া হবে সেখানে তা নিয়ে আলোচনা হবে। ইইউর পররাষ্ট্র নীতি প্রধান কায়া ক্যালাস বলেন, কোনো সংঘাতে জড়ানোর ইচ্ছাই ইউরোপের নেই, তবে আমরা আমাদের অবস্থান থেকেও সরে দাঁড়াব না। সার্বভৌমত্ব কেনাবেচার বিষয় নয় জানিয়ে তিনি আরও বলেন, বাণিজ্যিক হুমকি এই সমস্যার সমাধান নয়। বিক্ষোভকারীদের ৩ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ ইরানের। গ্রেপ্তার দাঙ্গাবাজদের শাস্তি দেওয়া শুরু করা ইরান। ইরান জুড়ে চলা বিক্ষোভের সময় গ্রেপ্তার দাঙ্গাবাজদের শক্ত শাস্তির প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন ইরানি কর্মকর্তারা। যারা প্ররোচনার ফাঁদে পড়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তাদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের সময় দেওয়া হয়েছে। গত সোমবার ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসিনী এজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, সাম্প্রতিক ঘটনা নিয়ে বিচার বিভাগের মূল কাজ মাত্র শুরু হয়েছে। যদি আমরা অকারণে কাউকে দয়া দেখাই যিনি দয়া পাওয়ার যোগ্য নন, তাহলে তা ন্যায় বিচারের পরিপন্থী হবে। বিক্ষোভের পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্ট প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠকের পর এই ৩ নেতা শাস্তির বিষয়ে হুঁশিয়ারি দেন। একটি যৌথ বিবৃতিতে তারা জানান, খুনি ও সন্ত্রাসী উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা বিদেশি শক্তির মাধ্যমে প্ররোচিত হয়ে বিক্ষোভে নেমেছিলেন তাদের প্রতি ইসলামী সহানুভূতি দেখানো হতে পারে। ইরান সরকার এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রয়েছে বলে শুরু থেকেই বলে আসছে। গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্বীকার করেছেন বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তবে সরকার দাবি করছে এই মৃত্যুর জন্য বিদেশি মদতপুষ্ট এজেন্টরা দায়ী, সরকারি বাহিনী নয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলনে এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তেহরান থেকে এক সন্ত্রাসী দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কেরাম, ইস্ফাহন সহ বিভিন্ন শহর থেকেও দাঙ্গাবাজ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রধান আহমদ রাজা রাদান বলেছেন, যারা প্ররোচনার শিকার হয়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন তাদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের সময় দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে অনেকের মুখ ঝাপসা করে তাদের স্বীকারোক্তি প্রচার করা হয়েছে, যেখানে তারা সহিংসতা ও লুঠের কথা স্বীকার করেছেন। যারা বিক্ষোভকে সমর্থন করেছেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করে বিক্ষোভের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসিকিউটর জেনারেলের প্রধান মোহাম্মদ মৌহেদি আজাদ বলেছেন, আইন অনুযায়ী যারা বিক্ষোভকে সমর্থন করেছেন তাদের থেকেই দাঙ্গার ক্ষতিপূরণ আদায় করতে হবে। ইতিমধ্যে এক বড় ব্যবসায়ীর সব সম্পদ গভর্নমেন্ট বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে নামী ক্যাফে ও খাদ্যপণ্য তৈরির ব্র্যান্ড রয়েছে। এছাড়া প্রাক্তন জনপ্রিয় ফুটবলার ভরিয়া গাফুরির ক্যাফেও বাজেয়াপ্ত করা হয়েছে। জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার অফিস গুড়িয়ে দিল ইসরায়েল। পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার অফিস গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। আজ সকালে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বুলডোজার দিয়ে কার্যালয়ের ভেতরে অনেক স্থাপনা ধ্বংস করে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে ইউএনআরডব্লিউএ। একটি বিবৃতিতে ইউএনআরডব্লিউএর মুখপাত্র জনাথন ফাউলার জানান, লোকাল সময় সকাল ৭টার মধ্যে ইসরায়েলি বাহিনী কম্পাউন্ডে প্রবেশ করে, নিরাপত্তারক্ষীদের বের করে দেয়, এরপর বুলডোজার দিয়ে বড় বড় ভবন সহ কয়েকটি ছোট স্থাপনা ভাঙা শুরু করে। জনাথন ফাউলার বলেন, ইউএনআরডব্লিউএ ও জাতিসংঘের স্থাপনার ওপর এটা এক নজিরবিহীন হামলা। একই সাথে এটা জাতিসংঘের সকল বিশেষ অধিকার ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, এটা এক সতর্কবার্তা। আজ ইউএনআরডব্লিউএর সাথে যা ঘটছে, আগামীকাল বিশ্বের যে কোনো আন্তর্জাতিক সংস্থা বা ডিপ্লোম্যাটিক মিশনের সাথেও তাই ঘটতে পারে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইউএনআরডব্লিউএর বিরুদ্ধে হামাসকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। তাদের দাবি, সংস্থাটির কিছু কর্মী ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় জড়িত ছিল, যার মধ্য দিয়ে গাজায় যুদ্ধের সূচনা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের অক্টোবরে ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত বছর ইসরায়েলের নির্দেশে ওই কার্যালয় ব্যবহার বন্ধ রাখে ইউএনআরডব্লিউএ। ইসরায়েল তখন সংস্থাটিকে তাদের সকল স্থাপনা খালি করে কার্যক্রম বন্ধ রাখতেও নির্দেশ দিয়েছিল। এএফপি জানিয়েছে, ফ্রান্সের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ক্যাথারিন কোলোনার নেতৃত্বে পরিচালিত তদন্তসহ অনেক অনুসন্ধানে ইউএনআরডব্লিউএতে কিছু নিরপেক্ষতা সংক্রান্ত সমস্যা পাওয়া গেলেও সংস্থাটির বিরুদ্ধে ইসরায়েলের প্রধান অভিযোগের পক্ষে চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। ইউএনআরডব্লিউএর স্থাপনা ভাঙার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার